90 দিনের মধ্যে ভাঙতে হবে রাজধানীর হাতির ঝিলে বিজিএমইএ ভবন। আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। রায়টি পুনর্বিবেচনা করার জন্য বিজিএমইএর পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। আদালত এটাকে খারিজ করে দিয়েছেন। 3 বছর সময় চাইল বিজিএমইএ, আদেশ বৃহস্পতিবার। মহামান্য আদালত যে রায়টা দিবেন আমরা সেটা মাথা পেতে নিই। আদালতের কাছে অনুরোধ করব আমাদেরকে 3 বছরের সময় দেওয়া হয়। সময় ক্ষেপণ না করার আহ্বান নগরবিদের। এটা একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে এবং সেটা প্রতিপালন করা জরুরি ভিত্তিতে উচিত। সাধুবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, স্মরণ করিয়ে দিবে সবাইকে যে আমরা আইনের ঊর্ধ্বে কেউই না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে 20 বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধে অভিযান শুরু। শৃঙ্খলা ফিরে আসা না পর্যন্ত চলবে, জানালেন মেয়র সাইদ খোকন। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা, প্রজ্ঞাপন জারি। জঙ্গিবাদে লিপ্ত হলেই নিষিদ্ধ করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল, পদেই থাকছেন তিনি। এবং প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। বিপাকে 14 জেলার গ্রাহক। পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। ভেঙে ফেলতেই হচ্ছে রাজধানীর হাতির ঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর বহুতল ভবন। বিজিএমইএ এর করা রিভিউ আবেদন খারিজের পর পরিষ্কার হলো ভাঙার পথ। যদিও ভবনটি ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। রাষ্ট্রপক্ষ মনে করেন তাদের 1 বছর সময় দেওয়া উচিত। এ বিষয়টি সুরাহা হবে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগে। রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য গড়ে তোলা হাতিরঝিল প্রকল্পের বুক চিরে নির্মিত বিজিএমইএ এর 16 তলা ভবন। জলাশয় ভরাট আইন লঙ্ঘন করে গড়ে তোলা এ ভবন ভাঙা নিয়ে গত 6 বছর ধরে চলছিল আইনি লড়াই। এরই মধ্যে ভবনটিকে হাতিরঝিলের ক্যান্সার উল্লেখ করে নিজ খরচে 90 দিনের মধ্যে ভেঙে ফেলতে বলে হাইকোর্ট। আপিল বিভাগও হাইকোর্টেরই আদেশ বহাল রাখেন। রায়ে বলা হয় বিজিএমইএ যথাসময়ে ভবনটি না ভাঙলে রাজুক ভবনটি গুড়িয়ে দিবে, তবে খরচ দেবে বিজিএমইএ। এর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে বিজিএমইএ। রোববার সে আবেদনটিও খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ভবনটি ভাঙতে আইনি আর বাধা থাকলো না। আদালত এটা শুনে বিজিএমইএ কর্তৃপক্ষকে শুনে এটাকে খারিজ করে দিয়েছেন। যারা নাকি পরিবেশবাদী এবং যারা না পরিবেশের ব্যাপারে ভাবেন তাদের তখনই ব্যাপারটা নিয়ে এটাকে বাধা দেওয়া উচিত ছিল, আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল। রিভিউ খারিজের পর ভবনটি ভাঙতে 3 বছর সময় চায় বিজিএমইএ। রাষ্ট্রপক্ষ মনে করেন তাদের কমপক্ষে 1 বছর সময় দেওয়া উচিত। পরে আদালত এ বিষয়ে লিখিত আবেদন করতে বলেন। এ মামলার সংশ্লিষ্ট আইনজীবী মনে করেন এটি কালক্ষেপণের প্রচেষ্টা। 1 বছরের কথা বলেছিলাম, তবে আদালত বিজিএমইএ দরখাস্ত দিতে বলেছে। বিজিএমইএ সময় চেয়েছে 3 বছর, তারা মৌখিকভাবে 3 বছরের কথা বলেছে। যখন সরকারের পক্ষ থেকে আবার সময় চাওয়া হলো, সেই সময় চাওয়াটা অবশ্যই আমি মনে করি যে এটা নিশ্চয়ই এটা আপনার রায় বাস্তবায়নের পক্ষে হয়নি, এটা অবশ্যই সত্য। ফলে ভবনটি কবে নাগাদ ভাঙা হবে তা নির্ভর করছে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানান্তরের সময় আবেদনের কথা বলেছেন সংগঠনের সভাপতি। অন্যদিকে রায়কে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অবৈধ প্রকল্প গড়ে উঠতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা।
হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের বড় প্রতিবন্ধকতা হিসেবে আলোচনায় উঠে আসে বিজিএমইএ ভবনের নাম। দীর্ঘ আইনি লড়াই ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ আদালতের রায়ে বহাল থাকলো ভবন ভাঙার সিদ্ধান্ত। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজিএমইএ সভাপতি উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভবন ভাঙতে সময় লাগবে। এইরকম একটা বিল্ডিং থেকে যদি অফিসটা সরে যেতে হয় তাহলে এতদিন সময়ের প্রয়োজন। সেই রকম একটা বিবেচনা নিয়ে মহামান্য আদালত যে রায়টা দিবেন আমরা সেটা মাথা পেতে নিব। যত দ্রুততার সাথে এখান থেকে অন্য আরেকটা বিল্ডিং এ যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। এদিকে বিজিএমইএ ভবন ভাঙতে উচ্চ আদালতের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। দ্রুত রায় বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন তারা। ভবিষ্যতে যেন এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজ বা পরিবেশ পরিপন্থী কাজ কোনো গুরুত্বপূর্ণ সংস্থা করবার দুঃসাহস না দেখায়, এটাই মূল কথা। আরো অনেক প্রজেক্ট এরকম আছে, তো এটা আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে এবং সেটা প্রতিপালন করা জরুরি ভিত্তিতেই উচিত। সাধারণ নাগরিকদের, বিশেষ করে ঢাকাবাসীদের একটা প্রত্যাশা ছিল যে বিল্ডিংটা এখান থেকে সরে যাক, এটা সরিয়ে ফেলা হোক, তাহলে হাতিরঝিলটা তার যে পূর্ণাঙ্গ যে রূপ সেটা পাবে। তো এই দিক থেকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, স্মরণ করিয়ে দিবে সবাইকে যে আমরা আইনের ঊর্ধ্বে কেউই নই, আমাদেরকে সবাইকেই আইন মানতে হবে। তবে ভবনটি ভাঙার সময় শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নগর পরিকল্পনাবিদরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু হামলা নাশকতার সঙ্গে জড়িত থাকার কারণেই আনসার আল ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। যারাই এ ধরনের জঙ্গি তৎপরতায় জড়িত থাকবে তাদেরকেই নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাগৃতি প্রকাশনের স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনের মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টার পরই আলোচনায় আসে আনসার আল ইসলামের নাম। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS এর বাংলাদেশ শাখা বলে নিজেদের দাবি করা এই সংগঠনটি গেল বছরে 11টি টার্গেট কিলিং এর দায় স্বীকার করে বিবৃতি দেয়। এছাড়া নিজেদের ব্লগে বিভিন্ন ব্লগারের ছবি প্রকাশ করে কিংবা চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় এই সংগঠনটি। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন 2015 সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পর মূলত তাদের কর্মীরাই আনসার আল ইসলাম নামে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আর এই কারণে গেল বছরের ডিসেম্বরে আনসার আল ইসলামকে নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এটা তো একটা চলমান প্রক্রিয়া, যারাই এই জঙ্গিদের সহযোগিতা করবে, যারাই এই সন্ত্রাসবাদ কায়েম করতে চেষ্টা করবে তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। এটাই হলো, এটা চলমান প্রক্রিয়া। আমরা দেখছি, আমাদের মানে ইসে যদি কোনোটা আসে তখন আমরা করব। এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগটি ভালো, তবে শুধু নিষিদ্ধ করলেই হবে না, এসব সংগঠনকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। আমি মনে করি যে এটা অবশ্যই ভালো সংবাদ। হলি আর্টিজানের ঘটনার পর থেকে একের পর এক তারা যে সমস্ত যেভাবে মানে আমাদের বিপজ্জনক সমস্ত অ্যাক্টিভিটিসকে নস্যাৎ করে দিচ্ছে, আমি মনে করি এগুলো মন্দের ভালো। তবে আবারও আমি বলছি যে এগুলো যত বেশি ইনস্টিটিউশনাল প্রসেস, যত আর্টিকুলেটেড ওয়েতে, যত কোঅর্ডিনেশন অ্যাপ্লাই করে ভবিষ্যতে হয়তো এই ধরনের ডিসিশন নিতে সহজ হবে। এর আগে 2003 সালে শাহাদাত আল হিকমা, 2005 সালে হুজিবি, 2006 সালে জেএমবি ও জেএমজেবি, 2009 সালে হিজবুত তাহরির এবং 2015 সালে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রোববারও কাজে যোগ দেননি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরেও পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এখানে পেশাগত যারা সরকারি নিয়োগপ্রাপ্ত ডাক্তার আছে তাদের সংখ্যা খুবই কম, যার ফলে চিকিৎসা সেবা খুবই ব্যাহত হচ্ছে। আমরা চরম দুর্ভোগের দিন পার করছি। জালকাঠি থেকে আইসি, কোনো ডাক্তারে আমরা এখন তো চিকিৎসা দেয় না। নাম কাটতে দিচ্ছে, এখানে আসছে কোনো চিকিৎসা পায় নাই।
কর্মসূচি ঘোষণার দুদিন পরে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ সব ইউনিট চালু থাকায় রোগীদের দুর্ভোগের খবর পাওয়া যায়নি। যেহেতু ইন্টার্নরা নেই, তারপর আমাদের ভর্তি তো বন্ধ নেই, তো আমাদের যারা আইএমও আছেন, আমরা যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আছি, তো আমরা সবাই ওয়ার্ড লিভ করছি না, আমরা সার্বক্ষণিক ওয়ার্ডে থাকছি এবং আমাদের যে পেশেন্টরা আছে ওনাদের স্বাস্থ্যসেবাটা, নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবাটা আমরা এনশিওর করছি। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হয় সিনিয়র চিকিৎসক ও নার্সদের। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। ভিতরে একটা ডাক্তারও নাই, যে রোগীর কি অবস্থা, যন্ত্রণায় ছটফট করতেছে, শুধু যে নার্সরা আছে যারা, তারাও পর্যাপ্ত সেবা দিয়ে পারতেছে না। রোগীরা যারা আছে 2 দিন 3 দিনের ভিতরে চলে যেতে পারতো, কিন্তু ইন্টার্নি ডাক্তার না থাকার কারণে তারা খুব কষ্টে আছে। একই দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। কর্মবিরতির কারণে জরুরি চিকিৎসা পেতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মসূচি চলায় দুর্ভোগে পড়েন রোগীরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রচারণায় নামার আগে প্রার্থীরা ব্যস্ত গণসংযোগ কৌশল ঢেলে সাজাতে। পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন। 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, এবারের সম্মেলনে গুরুত্বের সাথে সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে সদস্য দেশগুলো। 21টি দেশের সরকার প্রধানদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোমবার এতে যোগ দেওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়া থেকে শহীদুল ইসলাম হিরোর ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। শান্তিপূর্ণ আর স্থিতিশীল সম্পর্কের প্রত্যয় নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন। অ্যাসোসিয়েশনের 20 বছর পূর্তিতে প্রথমবারের মতো এই আয়োজন করল চেয়ারের দায়িত্বে থাকা ইন্দোনেশিয়া। সম্মেলনে অংশ নিচ্ছেন 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। নিরাপদ সমুদ্র সীমা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নই মূলত এই সম্মেলনের লক্ষ্য। প্রথম দিনে সদস্য দেশগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি, যেগুলো আগামী 7 মার্চে সরকার প্রধানদের লিডার সামিটের জন্য চূড়ান্ত করছেন তারা। লাইক ম্যারিটাইম সেফটি এন্ড সিকিউরিটি, ফিশারিজ ম্যানেজমেন্ট, তারপরে আমরা ট্যুরিজম, কালচার, ব্লু ইকোনমি, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কি করতে চাই গত 20 বছরের আলোকে, সেই ব্যাপারে একটা কনকর্ড ড্রাফট আকারে অনুমোদিত হয়েছে। মিনিস্টাররা মিটিং করবেন, সেখানে যাবেন। বাংলাদেশের সম্ভাবনার জায়গায় যেটা মোটামুটি ভাবে ফিশারিজ ম্যানেজমেন্টে আছে, একাডেমিক রিসার্চে আছে, এখানে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি করার প্রস্তাবটা গৃহীত হয়েছে। 3 দিনের মূল আকর্ষণ লিডার সামিট। সেখানে যোগ দিতে সোমবার জাকার্তা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথেও সফরকালীন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। ইন্ডিয়ান ওশান রিমের যে দেশগুলো, এরা ক্রমশ সংগঠিত হচ্ছে। এর পিছনে একটা পলিটিক্যাল কনোটেশনস আছে, সেটাই সামিটের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। জাপানের সাথে, ইউএইর সাথে এবং অন্যান্য যে রাষ্ট্র সরকার প্রধান আসছে, বিশেষ করে শ্রীলঙ্কার সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠক হবে। এই সম্মেলন থেকে আঞ্চলিক জোট হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলেও ধারণা করছেন সদস্য দেশগুলোর প্রতিনিধি দল। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তির পর থেকেই সমুদ্র সম্পদকে কাজে লাগাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। সমুদ্র বিষয়ক আঞ্চলিক এই ফোরামে 21 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনার মাধ্যমে সমুদ্র সম্পদের বিকাশ ও নিরাপত্তায় সহযোগিতামূলক সম্পর্কের নতুন পথ খুলবে বলেও আশা করছেন বাংলাদেশের প্রতিনিধি দল। দেবাশিস রায়, সময় সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পশ্চিমা দেশের মতোই বাংলাদেশে সফল জঙ্গি বিরোধী অভিযান চলছে, কিন্তু উন্নয়নশীল দেশ হওয়ায় এ অভিযানকে মানবতা বিরোধী বলছে মার্কিনরা।
সকালে কেরানীগঞ্জ গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পশ্চিমা দেশে যাবে জঙ্গি নির্মূল করছে, আমরা সেইভাবেই বাংলাদেশে আজকে জঙ্গি নির্মূল করছি এবং আমরা সাকসেসফুল। অথচ তারা আমাদেরকে সবক দিচ্ছে, যেহেতু আমরা এখন অনুন্নত দেশ, তাদের আমাদেরকে সবক দিচ্ছে যে আমাদের এইটা হচ্ছে খারাপ, আমাদের এটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আর তাদের ব্যাপার যায় ওই বললাম যে দেবতার বেলায় লীলা খেলা আমাদের বেলায় পায়। কাজে আমাদের 2041 সালে আমাদের উন্নত দেশ হতে হবে, যাতে কেউ আমাদেরকে এইরকম সবক দিতে না পারে। ধর্মের ওপর ব্যাখ্যা দিয়ে মেয়েদের আজকে ছেলেদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, ছাত্রদের প্রতি, ছাত্রীদের প্রতি সবসময় আপনারা লক্ষ্য রাখবেন, ছাত্রীদের প্রতি কেউ যাতে বিপদে পরিচালিত না হয়। ক্ষুদ্র ঋণ নিয়ে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন, এটি তার ব্যক্তিগত মত হতে পারে। হয়তো অর্থমন্ত্রী কদিন পরে তার এই ব্যক্তিগত মতের সাথে নিজেই দ্বিমত পোষণ করবে। অর্থমন্ত্রী ইতিপূর্বে সেরকম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে সবিনয়ে অনুরোধ জানাই, আমাদের মানবাধিকার পরিস্থিতির উপর বিশ্লেষণ করার আগে নিজেদের মানবাধিকার পরিস্থিতি নিয়েও দয়া করে বিশ্লেষণ করার জন্য। সন্ধ্যার সময় আরো থাকছে। ওয়ার্ল্ড হকি লিগে জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিজির বিপক্ষে 5-1 গোলের বড় জয় জিমিদের। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। মেয়র বুলবুলের আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে তার পদে থাকতে আইনি বাধা কেটে গেল। নাশকতার 4 মামলায় বুলবুলের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করায় 2015 সালের 7ই মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে আবেদন করলে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের প্রথম দিনে 5 জন মেয়র প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। প্রথম দিনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের 4 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাই করে বাতিল ঘোষণা করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র। 36 জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে 1 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে 5 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 142 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 145 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সিলেটে বখাটের হামলায় গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের ওপর হামলা মামলার রায় দেয়া হবে আগামী 8ই মার্চ। মামলার যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন ঘোষণা করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। এর আগে সকাল 11:30টার দিকে মামলার একমাত্র আসামি বদরুলকে আদালতে হাজির করা হয়। পরে বাদী বিবাদী পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। 2.5 ঘণ্টা যুক্তিতর্ক শেষে আগামী 8ই মার্চ এ মামলার রায়ের দিন ধার্য করেন বিচারক। বদরুলের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত 3রা অক্টোবর সিলেটে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে জখম করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। ঘটনার পরদিন বদরুলকে একমাত্র আসামি করে শাহপরান থানায় মামলা করেন খাদিজার চাচা। এই মামলাটি সর্বোচ্চ শাস্তি পর্যায়ে আমাদের প্রসিকিউশন সাইড, পুলিশ সহ আমরা সকলেই সক্ষম হয়েছি। আদালতে আমরা সেটা নিবেদন করেছি। আজকে উভয় পক্ষ যুক্তিতর্ক হয়েছে এবং আসামিরও কথা শুনেছেন মাননীয় আদালত। আজকে রায়ের জন্য আগামী 8 তারিখ ধার্য করেছেন সকাল 11:30টার মধ্যে। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে সাজনিন হত্যা মামলায় গৃহকর্মী শহীদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে আসামির করা রিভিউ আবেদন খারিজ করে দেন।
1998 সালের 23 এপ্রিল রাতে গুলশানের লতিফুর রহমানের বাড়িতে খুন হন নবম শ্রেণীর ছাত্রী সাজনিন তাসনিম রহমান। এ হত্যা মামলায় বিচারিক আদালত 2003 সালে 6 জনকে মৃত্যুদণ্ড দেন। 3 বছর পর হাইকোর্ট 5 জনের সর্বোচ্চ সাজার রায় বহাল রেখে একজনকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে গত বছরের 2 আগস্ট রায় দেন আপিল বিভাগ। রায়ে শহীদের মৃত্যুদণ্ড বহাল ও অন্যদের খালাস দেওয়া হয়। এ রায়ের পর গৃহকর্মী শহীদের রায় কার্যকরে আর বাধা থাকল না। এলপি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শিগগিরই একটি নীতিমালা করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ইন্টারন্যাশনাল এনার্জি ইফিসিয়েন্সি ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হলে তার সাথে সমন্বয় করে দেশে দ্বিতীয় দফায় দাম কমানো হবে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। এলপিজির ব্যাপারে আমরা দামকে আমরা সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা একটা পলিসি অ্যাডপ্ট করতে যাচ্ছি। এটা অচিরেই আপনারা দেখতে পারবেন এই পলিসিটা হয়ে গেলে, এবং এটার জন্য রেগুলেটর বডি কে হবে, কে রেগুলেট করবে, কিভাবে রেগুলেট করব, সেটারও পলিসি হয়তো আগামী 1-2 মাসের মধ্যে চলে আসবে। তেলের দামের ব্যাপারে আমরা বললাম যে গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করতেছে। গ্লোবাল মার্কেট যদি একটু স্ট্যাটিক থাকে, এখন ভোলাটাইল হয়ে গেছে, খুব বেশি একটু স্টেবল হলে পরে হয়তো আমরা আবার একটা প্রিপারেশন নিব ওই জায়গাটা একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিআরটিএ। রাজধানীতে পরিবহন চলাচলে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বৈধ কাগজপত্র ছাড়া এবং ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের উদ্বোধন করেন তিনি। এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের মধ্যে বেশিরভাগ বাসই বেশ পুরনো ও ফিটনেসবিহীন। অবকাঠামোগত নানা সমস্যা ছাড়াও অদক্ষ ও কম বয়সী চালকও রয়েছে। আছে বৈধ লাইসেন্স না থাকার অভিযোগও। যাত্রীরা বলছেন ত্রুটিপূর্ণ এই গাড়িগুলো যাত্রীবান্ধব নয়। যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন গাড়ি, যার কারণে আমরা সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছি। বিআরটি উচিত এবং সরকারের উচিত স্বয়ংসম্পূর্ণ করে তারপর ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া তাদের মনে করে আমি উচিত। এমন গাড়ির বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চালায় বিআরটিএ। এবার সংস্থাটির সঙ্গে যোগ হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। যৌথ অভিযানের উদ্বোধন করে মেয়র সাইদ খোকন মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20 বছরের পূর্ণ বাস এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া শুরু করেছি। পরিবহন সেক্টরের সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান আমরা অব্যাহত রাখব। অভিযানের ফলে ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চলাচল অনেকটাই কমে আসবে বলে মনে করেন চালকরা। গাড়ির একটু পিছনে ব্যাকলাইট ভাঙা পাইছে, আর এই যে 4টা সিট বেশি পাইছে, এই জন্য মানে আমার জরিমানাটা করছে। কখনো বাড়াই দেবেন, যেহেতু আমাদের নিচের গাড়ি না, আমরা চালাই, এটা কোম্পানির লোক ছাড়া কেউ বাড়াইতে পারে। ওকে থাকা চলা উচিত, আমার জন্য সবার জন্য সব ভালো, লিগ্যাল থাকাটা ভালো। প্রথম দিনে মতিঝিল সহ 3টে স্থানে বসে ভ্রাম্যমাণ আদালত। যে সমস্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সে কিন্তু বয়স্ক 18 বছর উপর, তাদেরকে আমরা জেলে পাঠাই বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। সংশ্লিষ্টরা জানান পর্যায়ক্রমে অন্যান্য গণপরিবহনেও অভিযান চালানো হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত হয়েছে। শনিবার রাত ভর চলা এই অভিযানে 2 সশস্ত্র সন্ত্রাসীও নিহত হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। তাদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্যদের পালওয়ামা জেলার ট্রাল এলাকায় জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। দুপক্ষের গোলাগুলিতে সেনাবাহিনীর এক মেজর সহ 6 পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় অভিযান শুরু হয়ে রোববার ভোরে তা শেষ হয়। একই দিন জম্মু কাশ্মীরের সোপুরে এক বিস্ফোরণে অন্তত 3 জন আহত হয় বলে জানায় গণমাধ্যম। ওয়ার্ল্ড হকি লিগে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিজিকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে অলিভার কার্জের শিষ্যরা।
মালয়েশিয়ার কাছে প্রথম ম্যাচে হারের পর এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়েছিল বাংলাদেশ, কিন্তু শুরু থেকেই একের পর এক পেনাল্টি কর্নার মিস করেন জিমি জয়ানরা। টানা 6টি পেনাল্টি মিস করার পর সপ্তম কর্নারে আসে সাফল্য। 26 মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়নের গোলে লিড নেয় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়া ফিজি রক্ষণ সামলে গোল পরিশোধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। 32 মিনিটে স্মিথ হেক্টরের গোলে সমতায় ফেরে তারা। তবে 6 মিনিট পরেই জিমির ফিল্ড গোলে 2-1 এগিয়ে যায় বাংলাদেশ। 41 মিনিটে আবারও দলকে এগিয়ে নেন জিমি। 3-1 লিড দিয়ে ফিজিকে আরও চেপে ধরে বাংলাদেশ। 60 মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে 4-1 এগিয়ে দেন চয়ন। শেষ দিকে আশরাফুল একটি গোল করলে 5-1 গোলের দারুণ জয় পায় বাংলাদেশ। অবশেষে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী 8 মার্চ থেকে দেশের 8টি ভেন্যুতে শুরু হচ্ছে খেলা। পূর্বে সোহরাওয়ার্দী কাপ নামে অনুষ্ঠিত হলেও এবার তা অনুষ্ঠিত হবে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে। টুর্নামেন্টের 8টি ভেন্যু হল ফেনী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, নেত্রকোনা, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজশাহী। প্রতিটি গ্রুপে অংশগ্রহণকারী দলের সংখ্যাও 8টি। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বাফুফের দাবি, এবারের আসরে অংশ নিচ্ছেন রেকর্ড সংখ্যক ফুটবলার, আর প্রকৃত বয়স নির্ণয়ের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। এবারে ক্রিকেট। স্বদেশী দর্শকের সামনে নিরাপত্তার চাদরে আবৃত হয়ে লাহোরে আজ রাতে মাঠে গড়াবে পিএসএল এর ফাইনাল। আইসিসির প্রতিনিধি দলের নিরাপত্তা পর্যবেক্ষণ সহ মাঠের বাইরে নানা ইস্যুর মাঝেই উত্তাপ ছড়াচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির ফাইনালের লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যদিও নিরাপত্তা শঙ্কায় কেভিন পিটারসেন, রাইলি রসু ও টাইমাল মিলসের মতো কোয়েটার অধিকাংশ বিদেশি খেলোয়াড়ই পাকিস্তানে যাননি। সেদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে পেশোয়ার জালমি। অধিনায়ক ড্যারেন স্যামির সহ জালমির অন্য বিদেশিদের ফাইনালের মঞ্চে পাচ্ছে দলটি। এনামুল হক বিজয়, এলটন চিগুম্বরাদের ওপরই আস্থা রাখছে কোয়েটা। এছাড়া দলটির পরামর্শ ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের দলের সঙ্গে যোগদানে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে তারা। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 90 দিনের মধ্যে ভাঙতে হবে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন। আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ, আদেশ বৃহস্পতিবার। রাজধানীতে 20 বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধে অভিযান শুরু। শৃঙ্খলা ফিরে আসা না পর্যন্ত চলবে, জানালেন মেয়র সাইদ খোকন। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা, প্রজ্ঞাপন জারি। জঙ্গিবাদে লিপ্ত হলে নিষিদ্ধ করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। এবং প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। বিপাকে 14 জেলার গ্রাহক। পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।